ম্যাক্রোইকোনমিক্সের আয় নির্ধারণ অর্থাৎ ইনকাম ডিটারমিনেশন অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শেয়ার বাজার বিধি অর্থাৎ সেইস ল অফ মার্কেট। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যার নাম হচ্ছে জিন ব্যাপটিস্ট সে, যার বাসা হচ্ছে ফ্রান্সে, অর্থাৎ তিনি একজন ফ্রেঞ্চ ইকোনমিস্ট অ্যান্ড বিজনেসম্যান, যার জন্ম হচ্ছে 1767 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1832 সালে। তার মানে তিনি একজন ক্লাসিক্যাল ইকোনমিস্ট, কারণ আমরা অনেকেই জানি 18th সেঞ্চুরিতে যাদের জন্ম তারা হচ্ছেন ক্লাসিক্যাল ইকোনমিস্ট, অর্থাৎ অ্যাডাম স্মিথের যুগে তার জন্ম। তো এখন আমরা একটু ভূমিকাটা পড়ি, যেমন আমি একটু ড্রয়িং টুলটা নিয়ে নিই। তো ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি যে ইনি 1800 সালের দিকে এই ফরাসি অর্থনীতিবিদ যে বিসে বাজার নিয়ে একটি গবেষণা করেন, অর্থাৎ তার গবেষণার আলোচ্য বিষয় ছিল হচ্ছে বাজার অর্থাৎ মার্কেট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার গবেষণায় বাজারের দুইটি প্রধান পক্ষ অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার আচরণ তথা চাহিদা ও যোগান বিশ্লেষণ করা হয়। অর্থাৎ তার এই গবেষণাপত্রে দুইটা পক্ষ, যেমন হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা, যেমন চাহিদা আসে হচ্ছে ক্রেতার দিক থেকে আর যোগানটা আসে হচ্ছে বিক্রেতার দিক থেকে। তো এই যে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার যোগান, এই দুইটা দিক নিয়ে বিশ্লেষণ করা হয় তার এই তত্ত্বে। তো তার মতে বাজারে দীর্ঘমেয়াদে চাহিদা ও যোগানের মধ্যে একটি সমতা থাকে। তার মানে হচ্ছে স্বল্প মেয়াদে না, দীর্ঘমেয়াদে চাহিদা এবং যোগানের মধ্যে একটি সমতা থাকে, আর যেটি হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মধ্যে সমতা। অর্থাৎ দীর্ঘমেয়াদে অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত যোগান থাকে না বাজারে, অর্থাৎ বাজার নিজস্ব ব্যবস্থায় এই ভারসাম্য তৈরি করে। এখন আমরা যদি একটু মূল বক্তব্যর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তার যে মেইন কথাটা এই তার তত্ত্বে, সেটি হচ্ছে যে সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিম্যান্ড, অর্থাৎ যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদা সৃষ্টি করে, অর্থাৎ যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, যেটা হচ্ছে সমপরিমাণ। তার মানে যোগান যদি হয় 100 একক তাহলে চাহিদাও হবে 100 একক, এরকম না যেমন চাহিদা 100 একক যোগান 105 একক বা 95 একক, এরকম না। অর্থাৎ যোগান নিজেই তার সমপরিমাণ চাহিদার সৃষ্টি করে। তাই অর্থনীতিতে সামগ্রিক যোগান ও সামগ্রিক চাহিদা সমান হয়। এখন স্বল্পকালে যদি আমরা একটু দেখি, স্বল্পকালে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান অসমান হলেও দীর্ঘকালে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো সরকারি হস্তক্ষেপের প্রয়োজন নেই। তো দীর্ঘকালে স্বয়ংক্রিয়ভাবে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হবে। অর্থাৎ স্বল্পকালে যদি সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের মধ্যে অসমতা দেখাও দেয়, তাহলে দীর্ঘকালে স্বয়ংক্রিয়ভাবে সেটি সমান হয়ে যাবে। কোনো একটি খাতে হয়তো যোগানের চেয়ে চাহিদা কম হতে পারে, এটি হতেই পারে, একটা খাতে যোগান বেশি আরেকটা খাতে কম, এটি হতেই পারে, কিন্তু সকল খাতে একযোগে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হবে। অর্থাৎ একটি অর্থনীতিতে যতগুলো খাত রয়েছে সবগুলো খাতেই সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হবে, ফলে অর্থনীতিতে পুনর্নিয়োগ অর্জিত হবে, বেকারত্বের কোনো অস্তিত্ব থাকবে না। এখন আমরা যদি একটু শেয়ার বিধির মূল ধারণার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ওনার যে এই তত্ত্বটার মূল দুইটা ধারণা কি। প্রথমটা হচ্ছে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, যে এর আগে আমরা যেটা দেখলাম সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিম্যান্ড, অর্থাৎ যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে, আর যেটা হচ্ছে সমপরিমাণ অর্থাৎ সমান। অর্থাৎ তার এই তত্ত্বের মূল জিনিসটাই হচ্ছে এটা, যে যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে। আরেকটা হচ্ছে যে দীর্ঘমেয়াদে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হবে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু এস হবে। এখন আমরা কিছু অনুমিত শর্তসমূহ দেখে নিই, যে আমরা অনেকেই জানি কোন একটা তত্ত্ব যখন লেখা হয় বা আবিষ্কার করা হয় তখন হচ্ছে যে কিছু অনুমিত শর্তসমূহ লাগে। কারণ হচ্ছে যে দেখো, ধরো পদ্মা ব্রিজ, হ্যাঁ, তো এই অনুমিত শর্তগুলো হচ্ছে পিলার, এই পদ্মার যে পিলারগুলো এগুলো হচ্ছে অনুমিত শর্ত, অর্থাৎ এই পিলারের উপর ভিত্তি করে ব্রিজটা এখনও তার এক্সিস্টেন্স অর্থাৎ বজায় রাখছে, তার অস্তিত্বটা টিকে আছে। তো এই তত্ত্বের অস্তিত্বটা টিকে আছে এই অনুমিত শর্তসমূহের মাধ্যমে। অর্থাৎ এই যে অনুমিত শর্তসমূহ 1 থেকে 8 পর্যন্ত এখানে দেওয়া আছে, তো এই অনুমিত শর্তসমূহ যদি এখানে না ধরা হতো তাহলে এই তত্ত্বটা হয়তো বিশ্লেষণ করা হতো মানে সম্ভব হতো না। তো আমরা যদি একটু অনুমিত শর্তসমূহ একটু দেখে নিই, যে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান, অর্থাৎ তার এই তত্ত্বে তিনি ধরে নিয়েছেন যে এখানে ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান, অর্থাৎ লেসেস ফেয়ারটা এখানে থাকবে, বজায় থাকবে।
অর্থাৎ কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না, এখানে 3 নম্বরে দেওয়া আছে সরকারি হস্তক্ষেপ থাকবে না। আচ্ছা, ব্যক্তি স্বাধীনতা বিদ্যমান। তারপরটা হচ্ছে যে আয় পুরোপুরি ভোগে ব্যয় হবে, অর্থাৎ আয় পুরোপুরি ভোগে ব্যয় হবে। অর্থাৎ ধরো তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, ধরো একটা সাপোজ তোমার ইনকাম হচ্ছে 100 টাকা, এখন 100 টাকা তোমার ভোগে ব্যয় করতে হবে, অন্য কোনো ইয়াতে ব্যয় করা যাবে না, অর্থাৎ সঞ্চয় করা যাবে না। কিন্তু দেখো আমাদের তুমি তোমার বাসাতেই দেখো বা তুমি নিজেই দেখো, তুমি কি কখনো 100 টাকা ইনকাম করে 100 টাকাই খরচ করে ফেলছো, এরকম কি হয়েছে? কেউ এটা করে না, কারণ সবার একটা লাইফ আছে, সবাই এটা সেভিংস করে কিছু, অর্থাৎ 80% খরচ করে, 20% সেভিংস করে, বা 10% সেভিংস করে, 90% খরচ করে, বা অনেকে 50%ও সেভিংস করে যাদের ইনকাম অনেক বেশি। তো আয় পুরোপুরি ভোগে ব্যয় হবে, এটা হচ্ছে এটার একটা শর্ত। কিন্তু আয় কিন্তু পুরোপুরি ভোগে ব্যয় হয় না, কারণ আমরা জানি যে এমপিসি বা বি এর মান হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। আচ্ছা, এটা পরে সমালোচনা হয়েছে, এই সবগুলো তত্ত্বরই এরকম যে সমালোচনা রয়েছে। তো আচ্ছা, আমরা একটু অনুমিত শর্তগুলো দেখি। যে 4 নম্বরটা হচ্ছে যে বদ্ধ অর্থনীতি বিবেচ্য, অর্থাৎ কোনো আমদানি রপ্তানি বাণিজ্য এখানে নেই, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট নেই। তারপর হচ্ছে সুদের হার পরিবর্তনশীল, অর্থাৎ সুদের হারটা নমনীয়, অর্থাৎ এটা পরিবর্তনশীল, এটা ওঠানামা করে। আচ্ছা, তারপর হচ্ছে যে বাজার সম্প্রসারণশীল, অর্থাৎ বাজার বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে সঞ্চয় সরাসরি ডিরেক্টলি, অর্থাৎ সঞ্চয়টা বিনিয়োগে রূপান্তরিত হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সঞ্চয়টা বিনিয়োগে রূপান্তরিত হয় না অনেক সময়। তো কিন্তু তার এই তত্ত্বে হচ্ছে সঞ্চয়টা বিনিয়োগে রূপান্তরিত হবে, এটা এখানে ধরে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 8 নম্বরটা হচ্ছে দ্রব্য ও শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে, অর্থাৎ এখানে দ্রব্যবাজার এবং শ্রমবাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে। আচ্ছা, এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি তত্ত্বটা, তাহলে এটা অনেকটা বোঝা যাবে যে তত্ত্বটা কী বলতেছে আসলে। তো কোনো উৎপাদন ক্ষেত্রে উপকরণ তথা শ্রম নিয়োজিত হলে তার বিনিময়ে মজুরি বা আয় পাওয়া যায়। অর্থাৎ ধরো তুমি একটা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করো, এটা তো হবে না, ধরো তুমি আর অনেক ভালো জায়গায় কাজ করবে, ধরো এই বিগ 4 অর্থাৎ KPMG, ডেলয়েট এগুলোতে চাকরি করবে, বা ওয়ার্ল্ড ব্যাংক, তারপর হচ্ছে IMF অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এইগুলোতে তোমরা চাকরি করবে। আমি জাস্ট একটা সাপোজ উদাহরণ দিতেছি। ধরো তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করো, তোমার মাসিক বেতন হচ্ছে 500 টাকা, তুমি মজুরি পাও ধরো 500 টাকা। তো এই যে মজুরিটা বা আয় পাওয়া যায়, আচ্ছা মজুরি তো তোমার দৈনিক যে ভিত্তিতে দেওয়া হয় ওটা মজুরি, আর মান্থলি যেটা দেওয়া হয় ওটা তো হচ্ছে স্যালারি। আচ্ছা, মজুরি আমি যদি একদিনের হিসাবে করি, ধরো তুমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে দৈনিক মজুরি পাও হচ্ছে 500 টাকা, বা স্যালারি মান্থলি পাও হচ্ছে ধরো 20,000 টাকা, এরকম। আচ্ছা, 500 টাকা হইলে তো তোমার 30 দিনে 15,000 টাকা হয়। আচ্ছা আচ্ছা, ধরো 500 টাকা তুমি ডেইলি পাও, এটা দিয়ে উদাহরণ দিই, 500 টাকা তুমি ডেইলি পাও, তাহলে এই মজুরি বা আয় ক্রয় ক্ষমতা সৃষ্টি করে। দেখো তুমি যে 500 টাকা ডেইলি ইনকাম করতেছো এক জায়গায় কাজ করে, বা গার্মেন্টস ফ্যাক্টরি বা যে কোনো এক জায়গায় কাজ করে, এই যে 500 টাকা এটা দিয়ে তুমি কি করবা? তুমি বাসা নিয়ে আসবা, বাসা নিয়ে এসে তুমি চাল কিনবা, ডাল কিনবা, বা তোমার জামা যদি নষ্ট হয়ে যায় তুমি জামা কিনবা, শার্ট বা শাড়ি কিনবা। তো এর ফলে কি হবে, এই তোমার এই মজুরিটা ভোগ বাড়াবে, অর্থাৎ তোমার ভোগটা বাড়বে। এই যে 500 টাকা যে তুমি ইনকাম করতেছো, এর ফলে তুমি ভোগটা বাড়াবা। তো ভোগ বাড়লে কি হবে, বিনিয়োগকারীরা বিনিয়োগটা বাড়িয়ে দেবে, এবং এই ভোগ এবং বিনিয়োগ বাড়ার ফলে সামগ্রিক চাহিদার সৃষ্টি হবে, তখন সামগ্রিক চাহিদাটা সৃষ্টি হবে। আবার অন্যদিকে দেখো, শ্রম নিয়োগের ফলে তুমি যে শ্রমটা দিতেছো একটা ফ্যাক্টরিতে, একটা জায়গায় নিযুক্ত হয়ে, হ্যাঁ, এই শ্রমের বিনিময়ে তোমার যেমনিভাবে সামগ্রিক চাহিদাটা সৃষ্টি হচ্ছে, তেমনিভাবে তোমার হইতেছে যে এই শ্রম নিয়োগের ফলে তুমি কোনো একটা দ্রব্য উৎপাদন করতেছো, অর্থাৎ তুমি কোনো একটা দ্রব্য উৎপাদন প্রডিউস করতেছো। তো এই যে দ্রব্য সেবার যোগানটা বাড়তেছে কিন্তু এখানে, তো অর্থাৎ সামগ্রিক যোগানও সৃষ্টি হচ্ছে। তো তুমি একদিক দিয়ে হচ্ছে তুমি সামগ্রিক যোগান সৃষ্টি করছো, অর্থাৎ তুমি যোগানটা সৃষ্টি করতেছো উৎপাদন করে, আবার তুমি সেখান থেকে যে মজুরিটা পাচ্ছ সেটা দিয়ে আবার তুমি অন্যান্য অনেক কিছু কিনতেছো, চাল ডাল চিনি এগুলো কিনতেছো। তাহলে দেখা যাচ্ছে যে উপকরণ বা শ্রম নিয়োগের ফলে একদিকে সামগ্রিক যোগান দেখা দেয় এবং অন্যদিকে সামগ্রিক চাহিদার সৃষ্টি হয়। তো যদি উপকরণ বা শ্রমের মালিক তাদের সম্পূর্ণ আয় বা মজুরি ভোগে ব্যয় করে, তাহলে আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে, যা স্বয়ংক্রিয়ভাবে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের মধ্যে সমতা বিধান করবে এবং পুনর্নিয়োগ অর্জিত হবে। এই দেখো, এই অনুমিত শর্তটা এখানে কিন্তু ফুটে উঠছে যে আয় পুরোপুরি ভোগে ব্যয় হবে। আচ্ছা, তো একটি খাতে অতিরিক্ত যোগান দেখা দিলেও তা অন্য খাতে অতিরিক্ত চাহিদার দ্বারা নিঃশেষিত হবে, কারণ
একটি খাতে ধরো, এখন একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, যেমন একটি জুতার কারখানায়, হ্যাঁ, একটি জুতার কারখানায় কর্মরত সবাই যদি তাদের আয় সম্পূর্ণভাবে জুতা কিনতে ব্যয় না করে, অর্থাৎ ধরো তুমি একটি জুতার কারখানায় কাজ করো, ধরো তো জুতার কারখানায় কাজ করে তুমি যে ইনকামটা করবা সেটা কি তুমি তুমি ধরো 500 টাকা ইনকাম করতেছো, তুমি কি 500 টাকা দিয়ে জুতা কিনবা? তা তো কিনবা না। তুমি ধরো 100 টাকা দিয়ে জুতা কিনবা, আর যে 400 টাকা, সে 400 টাকা দিয়ে ধরো 100 টাকা দিয়ে শার্ট কিনলা, আর বাকি থাকে 300 টাকা। 300 টাকা দিয়ে তুমি বাজার টাজার করলা। তো এই সম্পূর্ণভাবে জুতা কিনতে যদি ব্যয় না করে, তুমি এই 500 টাকা ইনকাম করে 500 টাকা দিয়ে যদি জুতা ক্রয় না করো, তবে কিছু জুতা বিক্রি না হয়ে পড়ে থাকবে। ধরো তুমি 500 টাকার জুতা প্রডিউস করছো, 500 টাকার জুতা উৎপাদন করছো, কিন্তু 500 টাকার জুতা তো তুমি কিনতেছো না, তাহলে তোমার 500 টাকাটা কীভাবে খরচ হবে? তোমার এই 500 টাকা থেকে ধরো 100 টাকা দিয়ে তুমি জুতা কিনছো, আর 400 টাকা দিয়ে তুমি অন্যান্য খাতের পণ্যসমূহ কিনতেছো, যেমন তুমি সেবা সমূহ কিনতেছো, বিভিন্ন ওষুধ ডক্টরের কাছ থেকে তুমি সেবা নিতেছো, তারপর হচ্ছে আর অন্যান্য খাত থেকে তুমি পণ্য সামগ্রী কিনতেছো। তো এই জন্য এখানে বলছে যে একটি জুতার কারখানায় কর্মরত সবাই যদি তাদের আয় সম্পূর্ণভাবে জুতা কিনতে ব্যয় না করে, তবে কিছু জুতা বিক্রি না হয়ে পড়ে থাকবে। আর এটা তো বাস্তব, সবাই তো আর একটা জুতার ফ্যাক্টরিতে সবাই তো তার সমস্ত আয় দিয়ে জুতা কিনবে না, তাই না? পুরো একটা দেশের সবাই তো জুতার চাহিদাটা করে। তো এরপরে যদি আমরা একটু পড়ি, কিন্তু যদি গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকেরা সে জুতা কেনে, এখন গার্মেন্টস শিল্পে কর্মরত ধরো তোমার এক বন্ধু, সে যদি তোমার এই জুতা ফ্যাক্টরির এটা যদি কেনে, তাহলে কিন্তু অতিরিক্ত জুতার যোগান নিঃশেষিত হবে। অর্থাৎ তার মানে জুতার কারখানায় কর্মরত সবাই যদি তাদের আয়টা সম্পূর্ণভাবে জুতা কিনতে ব্যয় না করে, তবে কিছু জুতা বিক্রি না হয়ে পড়ে থাকবে। কিন্তু এই গার্মেন্টস শিল্পে কর্মরত আবার শ্রমিকরা যদি সেই জুতা কিনে নেয়, তাহলে অতিরিক্ত জুতার যোগান নিঃশেষিত হবে। তার মানে এই দুইটি খাত, এই যে জুতা এবং এই গার্মেন্টস শিল্প, এই দুইটা এখানে অনুমান আমি ধরে নিয়েছি যে একটি অর্থনীতিতে একটি জুতার কারখানা এবং হচ্ছে যে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। জাস্ট একটা উদাহরণ। তো এভাবে এক খাতের চাহিদা অন্য খাতের যোগান পূরণে সাহায্য করে এবং সামগ্রিক অর্থনীতিতে চাহিদা ও যোগান পরস্পরের সমান হয়ে যায়। ফলে দীর্ঘমেয়াদে কোনো পণ্যের অতিরিক্ত যোগান বা অবিকৃত পণ্য থাকবে না এবং পুনর্নিয়োগ অর্জিত হবে। এবং দেখো, যখন সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানটা সমান হবে, তখন কিন্তু পুনর্নিয়োগ অর্জিত হয়। কারণ হচ্ছে যে তখন একটা অর্থনীতিতে তার উৎপাদনটা মানে সর্বোচ্চ পর্যায়ে হয়। এখন আমরা একটু চিত্রের মাধ্যমে যদি একটু ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা ততটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে 3টি চিত্রের মাধ্যমে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। যেমন দেখো, এখানে ক ও খ চিত্রের ভূমি অক্ষে, অর্থাৎ এই যে ক চিত্রটা, হ্যাঁ, ক চিত্রটা এবং খ চিত্রের ভূমি অক্ষে, অর্থাৎ এই যে এই ভূমি অক্ষে হচ্ছে সমালোচনায় চলে গেছে। আচ্ছা, ভূমি অক্ষে চাহিদা ও যোগান, অর্থাৎ এই ক এবং খ চিত্রের ভূমি অক্ষে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অর্থাৎ চাহিদা ও যোগান ধরা হয়েছে, এবং লম্ব অক্ষে দাম স্তর ধরা হয়েছে, অর্থাৎ লম্ব অক্ষে যে দাম স্তর অর্থাৎ প্রাইস ধরা হয়েছে। D1 S1 হচ্ছে একম বাজারের চাহিদা ও যোগান রেখা, অর্থাৎ এটা হচ্ছে একম বাজারের চাহিদা ও যোগান এখানে প্রতিফলিত হয়েছে, এখানে হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা ও যোগান প্রতিফলিত হয়েছে। তো এখানে D1 এবং S1 হচ্ছে একম বাজারের চাহিদা যোগান রেখা, অর্থাৎ এই যে D1 এটা হচ্ছে একম বাজারের চাহিদা রেখা, এবং S1 হচ্ছে একম বাজারের যোগান রেখা। আর খ চিত্রে এটা হচ্ছে দ্বিতীয় বাজারের D2 হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা রেখা, S2 হচ্ছে দ্বিতীয় বাজারের যোগান রেখা। আচ্ছা, এখানে যে লেখা আছে যে D2 S2 হচ্ছে দ্বিতীয় বাজারের চাহিদা যোগান রেখা। এখন গ চিত্রের ব্যাখ্যাটা কি? গ চিত্রের ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা, দেখো এখানে ক এবং খ চিত্রে কিন্তু শুধু চাহিদা ছিল, আর এখানে কিন্তু গ চিত্রে হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান ধরা হয়েছে। এডি এবং এস হচ্ছে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান, অর্থাৎ এস হচ্ছে সামগ্রিক যোগান এবং এডি হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা। এখন দেখো, একম বাজারে চাহিদা কম, যোগান বেশি, অর্থাৎ এস গ্রেটার দ্যান ডি। তাহলে একম বাজারে চাহিদা কম, যোগান বেশি, এই দেখো এটা হচ্ছে একম বাজার। আচ্ছা, আমি একটু দিয়ে দেখাই। যেমন একম বাজারে এই চাহিদাটা হচ্ছে P0A, অর্থাৎ এই P0A, আর একম বাজারের যোগানটা হচ্ছে P0B, অর্থাৎ দেখো এখানে এই সাপ্লাইটা এই ডিমান্ডের থেকে এই যে
এখানে আচ্ছা আমি এই যে আচ্ছা সাপ্লাই গ্রেটার দ্যান ডি, অর্থাৎ এখানে সাপ্লাই হচ্ছে তোমার এই পি নট এস ওয়ান, অর্থাৎ সাপ্লাইটা বেশি, আর ডিমান্ডটা হচ্ছে কম, অর্থাৎ পি নট এ। আবার দেখো দ্বিতীয় বাজারে, তার মানে এখানে প্রথম বাজারে এই এ বি পরিমাণ হচ্ছে তোমার সাপ্লাইটা বেশি, ডিমান্ডটা কম, সাপ্লাইটা বেশি। আবার খ চিত্রে অর্থাৎ দুইও বাজারে দেখো তোমার সাপ্লাই রেখা অনুযায়ী আমরা যদি হিসাব করি, এই সাপ্লাইটা হচ্ছে পি নট সি, সাপ্লাইটা হচ্ছে পি নট সি, আর ডিমান্ডটা হচ্ছে পি নট ডি, অর্থাৎ এখানে সিডি পরিমাণ ডিমান্ড বেশি, অর্থাৎ এখানে এই যে আমরা একটু দেখি যে কিন্তু দুইও বাজারে চাহিদা বেশি, যোগান কম, অর্থাৎ এস স্মলার দ্যান ডি, অর্থাৎ এসটা অর্থাৎ সাপ্লাইটা আমাদের পি নট সি আর ডিমান্ডটা হচ্ছে পি নট ডি, অর্থাৎ এখানে সিডি পরিমাণ ডিমান্ডটা বেশি রয়েছে। তার মানে এখানে ডিমান্ড কম, অর্থাৎ এখানে ডিমান্ড হচ্ছে পি নট এ, আবার এখানে ডিমান্ডটা হচ্ছে পি নট ডি, অর্থাৎ এখানে ডিমান্ড কম, এখানে ডিমান্ড বেশি, এখানে সাপ্লাই বেশি, এখানে সাপ্লাই কম। তার মানে হচ্ছে যে এখানে যে এবি পরিমাণ আর এখানে সিডি পরিমাণ সমান, অর্থাৎ এখানে এবি পরিমাণ যতটুকু, এখানে যদি এবি 10 একক হয় এখানে সিডিও 10 একক হবে। এই জন্য দেখো না এই যে ইয়েলো কালারের যে ইয়াটা, এই যে ইয়েলো কালারের ইয়াটা, এখানে দেখো এই এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু কিন্তু সমান। সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, আমার দেখানো উচিত ছিল এটা, এই যে এই এবির এতটুকু আর এই সিডির এতটুকু দেখো, আচ্ছা আমার একটু বেশি হয়ে যাচ্ছে এটা, আচ্ছা এতটুকু দেখো সমান, অর্থাৎ এখানে যদি 10 একক হয় এখানেও তোমার 10 একক হবে, অর্থাৎ এক মো বাজারে তোমার 10 একক যোগান বেশি আর এখানে 10 একক যোগান কম, তার মানে এখানে 10 একক চাহিদা বেশি, তার মানে এখানকার যোগানটা এখানে এসে নিঃশেষিত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যে চিত্রানুসারে, এই যেখানে লেখা আছে যে চিত্রানুসারে এ বি ইজ ইকুয়াল টু সিডি, অর্থাৎ এই এ বি ইজ ইকুয়াল টু সিডি, অর্থাৎ এক মো বাজারের অতিরিক্ত যোগান এ বি, এই যে এ বি দুইও বাজারের অতিরিক্ত যোগান সিডি দ্বারা নিঃশেষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এক মো বাজারের যে অতিরিক্ত যোগানটা রয়ে গেছে এই যে এ বি পরিমাণ, সেটা দুইও বাজারের এই অতিরিক্ত চাহিদা, এখানে অতিরিক্ত চাহিদা দেখা গেছে। তার মানে আমরা বলতে পারি যে এক মো বাজারে এই যে অতিরিক্ত যোগান রয়েছে, অর্থাৎ এবি পরিমাণ অতিরিক্ত যোগান রয়েছে এক মো বাজারে, আর দুইও বাজারে অতিরিক্ত চাহিদা রয়েছে সিডি পরিমাণ, তার মানে অতিরিক্ত যোগান এবং অতিরিক্ত চাহিদা সমান হয়ে গেছে এখানে, তার মানে সিডি অতিরিক্ত চাহিদা সিডি দ্বারা নিঃশেষিত হয়ে যাচ্ছে, ফলে অতিরিক্ত চাহিদা ও অতিরিক্ত যোগান থাকছে না, তার মানে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত যোগানের কোনো অস্তিত্ব থাকছে না এখানে, এটি দীর্ঘমেয়াদে হচ্ছে থাকছে না, ফলে অতিরিক্ত চাহিদা ও অতিরিক্ত যোগান থাকছে না, যার ফলে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয়, যা গ চিত্রে দেখানো হয়েছে। এই দেখো এখন হচ্ছে গ চিত্রের ব্যাখ্যাটা দিব, এখানে গ চিত্রে দেখানো হয়েছে, যেমন গ চিত্রে এডি এবং এস রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, তাই ই হচ্ছে ভারসাম্য বিন্দু, এই যে ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দুতে ছেদ করেছে তাই ই হচ্ছে ভারসাম্য বিন্দু, যেখানে দাম স্তর পি নট এবং নিয়োগ নির্ধারিত হয় এনএফ, যেখানে দাম স্তর নির্ধারিত হয়েছে পি নট এবং নিয়োগ নির্ধারিত হয় হচ্ছে এনএফ, অর্থাৎ এখানে পুনর্নিয়োগ অর্জিত হয়েছে। তো তারপরে হচ্ছে যে এই এনএফ হচ্ছে পুনর্নিয়োগ, আচ্ছা এনএফ হচ্ছে পুনর্নিয়োগ, সুতরাং বলা যায় সাময়িকভাবে অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত যোগান থাকলেও দীর্ঘমেয়াদে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জিত হয়, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শর্ট রানে আমাদের এক মো বাজার এবং দুইও বাজার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যোগান বেশি এবং এখানে যোগান কম, তার মানে এখানে অতিরিক্ত চাহিদা রয়েছে এবং এক মো বাজার এবং দুইও বাজার সমন্বয় হয়ে আমাদের দীর্ঘমেয়াদে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান পরস্পর এই ই বিন্দুতে ছেদ করেছে, তার মানে এখানে এস ইজ ইকুয়াল টু এডি, অর্থাৎ অ্যাগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু অ্যাগ্রিগেট ডিম্যান্ড, অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত চাহিদা কিংবা অতিরিক্ত যোগান নেই, এটা হচ্ছে দীর্ঘমেয়াদে, অর্থাৎ এখানে পুনর্নিয়োগ অর্জিত হয়েছে। তো এখন এই চিত্রে কিছু সমালোচনা রয়েছে, আমরা যদি একটু সমালোচনাগুলো দেখি, যেমন ওই যে প্রথমে বললাম যে মানুষ সব আয় ভোগে ব্যয় করে না, অর্থাৎ এমপিসির মান 0 থেকে 1-এর মধ্যে হয়, অর্থাৎ আয়ের কিছু একটা অংশ হচ্ছে সে সঞ্চয় করে রেখে দেয় ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য। তারপর হচ্ছে সঞ্চয় সবসময় বিনিয়োগে রূপান্তরিত হয় না, এটিও বলেছিলাম যে সঞ্চয় অনেক সময় বিনিয়োগে রূপান্তরিত না হয়ে সেটা অলস অবস্থা পড়ে থাকে। তারপর হচ্ছে কেন্স বলেছেন যে শেষ লো সবসময় সঠিক নয়। তারপর হচ্ছে 1930s গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা, কারণ যখন গ্রেট ডিপ্রেশন চলে আসে তখন হচ্ছে যে
এই এই তত্ত্বটা অকার্যকর বলে প্রমাণিত হয়ে আছে। তো এই হচ্ছে সমালোচনাসমূহ। তো এগুলো একটু দেখে নিও সমালোচনাগুলো। আর তত্ত্বটা তো এই পর্যন্তই শেষ। তো পরীক্ষায় যদি শুধু বলে যে তত্ত্বটি আলোচনা করো বা সেই স্লটি আলোচনা করো বা ব্যাখ্যা করো, তাহলে এই পর্যন্ত দিলেই হবে। আর যদি বলে দেয় যে সমালোচনা সহ ব্যাখ্যা করো, তাহলে সমালোচনা দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।